নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সরঞ্জিত। আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটি রোমাঞ্চকর ঘটনা নিয়ে ধোঁয়াশা কাহিনী চ্যানেলে আলোচনা করতে। আজকের এই কাহিনীটি আমাদের সাথে শেয়ার করেছে আমারই এক বন্ধু নূপুর সাহা। নূপুর সাহার গল্পটি এত সুন্দরভাবে সাজিয়ে আমাদের সাথে শেয়ার করেছে যেন এক সত্যি ঘটনার মতন লাগছে। তো আসুন বন্ধুরা, সবাই মিলে গল্পটি শুনে নেওয়া যাক। তার আগে একটি কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল নোটিফিকেশন বাটনটি ক্লিক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো চলো গল্পটা শুনে নিই। আমরা 3 বন্ধু, আমি অর্থাৎ নূপুর নিজেকে বলছে, নূপুর, শুভ আর তীর্থ স্কুল জীবন থেকেই একসাথে কলেজ শেষে এক একজন এক এক পথে পা বাড়িয়েছে। এটা সুস্বাভাবিক, সবার একটা জীবনের স্তর থাকে। তো স্কুল জীবনের পরে যে যার কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়াটাই স্বাভাবিক, আমরাও তার ব্যতিক্রম নই। তবুও প্রতি বছর একবার করে কোথাও ঘুরতে যাওয়া আমাদের অলিখিত নিয়ম। এইবার ঠিক হলো যাব কার্শিয়াং। পাহাড়, কুয়াশা আর পুরনো ব্রিটিশ বাংলো সব মিলিয়ে জায়গাটা যেন ভূতের গল্পের পাতা থেকে উঠে আসা। শুভর এক আত্মীয়ের মাধ্যমে আমরা একটি বাংলো বুক করতে পারলাম। দৈহিক বাংলো শহর থেকে একটু দূরে, পাইন বনের মাঝে এক নিঃসঙ্গ পুরনো বাড়ি। 1890-এর দশকে ব্রিটিশরা তৈরি করেছিল দৈহিক বাংলো। শোনা যায় কোনো এক সাহেব সেখানে মারা যান রহস্যজনকভাবে। তখন থেকে জায়গাটি অভিশপ্ত হিসেবে চিহ্নিত। তবে এসব গল্পকে আমরা বরাবরই সিনেমার মশলা বলে উড়িয়ে দিই। বাংলোয় পৌঁছানোর দিন ছিল 21শে অক্টোবর। গা ছমছমে শীতের হাওয়া, চারপাশে কুয়াশা আর একেবারে নির্জনতা। বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে প্রথমবার বুকটা একটু ধক করে উঠেছিল। কিন্তু গঙ্গাচরণ কাকা, বাংলোর বৃদ্ধ কেয়ারটেকার, হাসি মুখে আমাদের স্বাগত জানালেন। বাবুরা, সবাই ভালো আছো তো? রাতে এখানে একটু শীত করে আর কখনো কখনো কিছু অদ্ভুত আওয়াজ হয়, ভয় পাবেন না যেন। আমরা হেসে ফেললাম। শুভ বলল, ভূত এসে ভাত খেতে চাইলে আগে চাটনি দেবে না ঘুষি? রাতের খাবার পর্বটা ছিল চমৎকার। গঙ্গাচরণ কাকার হাতের রাধা দেশি মুরগির ঝোল আর গরম ভাত। তারপর আমরা বারান্দায় বসে চা খেতে খেতে গল্প করতে লাগলাম। পেছনের জঙ্গলের দিক থেকে মাঝে মাঝে হালকা শব্দ ভেসে আসছিল, ঝোপে গাছের পাতার মর্মর ধ্বনি, দূরে পাহাড়ি পাখির ডাক আর একটা ছাপা হাওয়ার গর্জন। রাত 1টার দিকে হঠাৎ একটা শব্দ হলো, টুক টুক টুক, যেন কেউ কাঠের মেঝেতে হেঁটে যাচ্ছে ধীরে ধীরে। আমি চমকে উঠলাম। তীর্থ ফিসফিস করে বলল, ওটা কি? গঙ্গাচরণ কাকার হাঁটার আওয়াজ, কিন্তু আওয়াজটা নিচতলা থেকে আসছিল, যেখানে কোনো ঘর খোলা ছিল না। আমরা জানি সেখানে একটা তালাবন্ধ ঘর আছে, যা কেউ খোলে না। আমরা ভাবলাম হয়তো ইঁদুর কিংবা কাঠের পেক। হাসতে হাসতে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ভিতরে কোথাও যেন কিছুর ইঙ্গিত শুরু হয়ে গেছে। পরের দিন বিকেলে আমরা বাংলোর পেছনের দিকটা ঘুরে দেখতে গেলাম। গাছের ফাঁক দিয়ে পাহাড়ি সূর্যের আলো এসে পড়ছিল সিঁড়ির ওপর। সেখানে আমরা দেখলাম সেই তালাবন্ধ দরজাটা। একটা লোহার তালা ঝুলছে, মেঝেতে ধুলোর স্তর, কিন্তু অদ্ভুতভাবে তালার চারপাশে ধুলো একটু সরে গেছে, যেন কেউ বারবার সেখানে এসেছে। শুভ বলল, এই দরজাটা না খুললে শান্তি নেই। তীর্থ তার সুইচ আর্মি নাইফ দিয়ে তালা খোলার চেষ্টা করলো। 5 মিনিটের মধ্যে তালা খুলে গেল। ঘরের ভেতরটা ছিল অন্ধকার, পচা গন্ধে ভরা, আর দেয়ালে পুরনো কাঠের তাক, ছেঁড়া বইপত্র, কয়েকটা ট্রাঙ্ক আর একটা আয়না। আয়নাটা অদ্ভুত, কোনো রিফ্লেকশন স্পষ্ট হচ্ছিল না। আমরা একটা ট্রাঙ্ক খুলতেই ভেতরে একটা পুরনো ইংরেজি ডায়েরি পেলাম। তার নাম ছিল জর্জ ক্লিভল্যান্ড। ডায়েরির পাতা খুলতেই প্রথমেই চোখে পড়ল একটি লাইন, আই ডু নট নো হোয়াট লাইফ বেনিথ দিস রুফ এনিমোর।
দ্য ওম্যান ইন হোয়াইট কামস অ্যাট নাইট। তার পরের পাতায় লেখা, দে বার্ড হার ইন দ্য ফরেস্ট বিহাইন্ড দিস হাউস, শি কামস এভরি নাইট আস্কিং ফর জাস্টিস, আই ফেয়ার আই উইল বি নেক্সট। তীর্থ বলল, এ তো একেবারে সিনেমার মতো, কিন্তু সে সেই নারী, কি ঘটেছিল? ডায়েরিতে লেখা ছিল, এক পাহাড়ি যুবতী ছায়া কে জোর করে কাজে লাগানো হয়েছিল এই বাংলোয়। জর্জ ক্লিভল্যান্ড ব্রিটিশ সাহেব তার সঙ্গে এক রাতে অন্যায় আচরণ করে। মেয়েটি পালাতে গিয়ে জঙ্গলে পড়ে মারা যায়। এরপর থেকেই প্রতি রাতে সে সাদা পোশাকে এসে সাহেবকে ডাকে। শেষ পাতায় লেখা, টুনাইট শি স্টুড আউটসাইড মাই ডোর, হার আইস bloodshot, her face half burned. She whispered, you shall not live. Tomorrow, if I do not write again, know that she took me. সেই ডায়েরির পরে আর কোনো পাতা লেখা নেই। আমরা দোতলায় ফিরে এলাম, কিন্তু ঘুম আর হলো না। রাতে আবার সেই পায়ের শব্দ, এইবার যেন সিঁড়ির ধাপেও। তীর্থ আর আমি দরজা খুলে বাইরে উকি দিলাম। সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে এক সাদা পোশাক পরা নারী, মুখটা ঢাকা, চুল এলোমেলো, হাত জোড়া দোল খাচ্ছে। হঠাৎ সে তাকালো আমাদের দিকে, আর চোখ লাল শূন্য, আর সেই দৃষ্টি যেন চেতনাকে গিলে ফেলবে। আমি দরজা বন্ধ করে দিলাম জোরে। শুভ বলল, আমরা এই জায়গা ছেড়ে চল, কালই চলে যাই। কিন্তু তীর্থ বলল, না, এত কিছু দেখে এখন পালিয়ে গেলে সত্য সামনে আসবে না। আমরা খুঁজে বার করব কোথায় ছায়াকে কবর দেওয়া হয়েছিল। পরদিন সকালে আমরা গঙ্গাচরণ কাকার কাছে সত্য জানতে চাইলাম। অনেক চাপাচাপিতে তিনি বললেন, সেই বছর এক আদিবাসী মেয়েকে সাহেব রাতের অন্ধকারে ডেকে নেয়। পরের দিন মেয়েটি নিখোঁজ, কেউ মুখ খোলে না। শুধু এক বুড়ি বলেছিল মেয়েটির আত্মা শান্ত হয়নি। কয়েকজন সাহেব ভয়ে বাংলো ছেড়ে চলে যায়। আমরা গঙ্গাচরণ কাকাকে নিয়ে জঙ্গলে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর একটা পুরনো পাথরের টিলা খুঁজে পেলাম, যেখানে পাথরে খোদাই করা সি 1893। আমরা স্থির করলাম সেখানে পূজা করব, মোমবাতি জ্বালাবো আর ছায়ার আত্মাকে শান্ত করার চেষ্টা করব। সেদিন রাত পূর্ণিমা। আমরা তিনজন মোমবাতি, ধূপকাঠি, ফুল আর এক গ্লাস জল নিয়ে টিলার সামনে দাঁড়ালাম। চোখ বুজে আমরা বললাম, ছায়া, যদি তুমি সত্যি এখানে থাকো, যদি তোমার কষ্ট সত্যি হয়ে থাকে, তবে এবার শান্ত হও। আমরা তোমার কথা সবাইকে জানাবো। তখনই যেন হালকা হাওয়া বইল টিলার চারপাশে। কুয়াশা ঘনিয়ে এলো। মোমবাতিগুলো হঠাৎ জ্বলে উঠল তীব্রভাবে, তারপর নিভে গেল। আর একটা শেষবারের মতো আমরা শুনলাম সেই নারী কণ্ঠ। তারপর যেন চারপাশটা নিস্তব্ধে ঢেকে গেল। কোনো আওয়াজ নেই, কোনো ওজন নেই, শুধু গভীর এক শান্তি। পরদিন সকালে দহিল বাংলোটা আমাদের আর অস্বস্তিকর লাগছিল না, যেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়েছে বাড়িটাও। আমরা ডায়েরিটা স্থানীয় থানায় জমা দিলাম। গঙ্গাচরণ কাকাও কাঁদছিলেন। এই বাড়িটা আবার বাঁচল বাবু, অনেক বছর পর শান্তি ফিরল। আমরা গাড়িতে উঠে কার্শিয়াং ছেড়ে বেরিয়ে এলাম। তীর্থ বলল, এইবার সত্যিকারের ভূতের গল্প হবে বলার মতো। আমি বললাম, ভূত মানেই ভয় নয়, কিছু আত্মা শুধু চায় শোনার লোক, সত্যর প্রকাশ আর সম্মান। শুভ হাসল, বলল, এবার কেউ যদি বলে ভূত নেই, আমি এক গালে একটা থাপ্পড় মারব। আমরা তিন বন্ধু চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকলাম। পাহাড়ের ঢালে সূর্য ডুবে যাচ্ছে, আর আমরা জানি একটা আত্মা মুক্তি পেয়েছে, আর এক বাংলো ফিরে পেয়েছে তার শান্তি। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছে আমাদেরই এক বান্ধবী রূপুর সাহা, যেটা আমি ফার্স্টেই তোমাদেরকে বললাম। তো সে তার মতন করে একটি কাল্পনিক কাহিনী রচনা করেছে এবং আমাদের সাথে শেয়ার করেছে। তো আমরা তার পাঠানো হুবহু কাহিনীটি আমাদের এই চ্যানেল ধোঁয়াশা কাহিনীতে তুলে ধরলাম আমাদের দর্শকদের সাথে।
আবার আসবো নতুন একটি রোমাঞ্চকর কোনো ঘটনা বা কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, টাটা।